নমস্কার শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ঠাকুরবাড়ির অন্দরমহলে আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। গত পর্বে আমরা শুনেছিলাম ঠাকুরবাড়ির মহিষী নারী জ্ঞানদানন্দিনীর কথা। আজকের আধুনিক বাঙালি নারীর যিনি পথিকৃৎ, আজকে শুনব তার কথা, তার সাথে আরও অনেকের কথা। শুরু হচ্ছে আমাদের আজকের পর্ব। শুনতে থাকুন, ভালো লাগবে। বেশবাসে আধুনিকতা আনা ছাড়াও জ্ঞানদানন্দিনী আরও দুটি জিনিসের প্রবর্তক: সান্ধ্য ভ্রমণ আর জন্মদিন পালন। দুটিই তিনি বিলেত থেকে শিখে এসেছিলেন। ঠাকুরবাড়িতে জন্মতিথি পালনের কথা শোনা যায় সুমিতেন্দ্রনাথের লেখা থেকে। যদিও পরবর্তীকালের ঘটনা, তবু সেটি পালিত হতো তিথি মেনে, তারিখ ধরে নয়। পুরোহিতের হাত থেকে শালগ্রামের চরণামৃত নিয়ে বাড়ির কুয়োয় জিওনো কোনো জিয়ন্ত মাছ স্পর্শ করে দুপুরে পায়েস খেয়ে তারা জন্মদিন পালন করতেন। মহর্ষি পরিবার ব্রাহ্ম হওয়ায় এসব রীতি পালিত হতো না। ধরে নেওয়া যেতে পারে বিদেশি প্রথাটির প্রবর্তক জ্ঞানদানন্দিনী। তার ছেলে ও মেয়ের জন্মদিনে বাড়ির সমস্ত ছোটরা নিমন্ত্রিত হতো। আমোদ প্রমোদে জ্ঞানদানন্দিনী কর্মচারীদেরও বঞ্চিত করতেন না। সুরেন্দ্রের জন্ম বর্ষাকালে, তাই সে সময় বাড়ির সব ভৃত্যের জন্য আসত ছাতা, আর ইন্দিরার জন্ম শীতকালে, তাই পরিচারকেরা পেত একখানি করে কম্বল। জ্ঞানদানন্দিনীর উৎসাহেই সরলা হিরণময়ীরা প্রথম রবীন্দ্র জন্মোৎসব পালন করেন সত্যেন্দ্রর 49 নম্বর পার্ক স্ট্রিটের বাড়িতে। সেই উৎসবের দিন জানা গেল জ্যোতিরিন্দ্রের জন্মদিনও কাছাকাছি কোনো এক তারিখে। পরের বছর থেকে জ্ঞানদানন্দিনীর উৎসাহে তাঁরও জন্মদিন পালনের ব্যবস্থা হয়। তবে এই অনুষ্ঠানে জন্মতিথির সংখ্যা অনুসারে মোমবাতি জ্বালানো শুরু করেন হিরণময়ী। জ্ঞানদানন্দিনীর ব্যক্তি স্বাতন্ত্র্যের আরও একটু পরিচয় আছে। সত্যেন্দ্র বোম্বাই থেকে কলকাতায় ফিরে আসার পরে জ্ঞানদানন্দিনী একান্নবর্তী ঠাকুরবাড়িতে যৌথ পরিবারের একজন হয়ে থাকতে চাননি। তিনি প্রথম জোড়াসাঁকোর বাড়ি ছেড়ে অন্য বাড়িতে উঠে যান স্বামী, পুত্র, কন্যাকে নিয়ে। বাঙালি জীবনে এর আগে এই স্বাতন্ত্র্য দেখা যায়নি। তখন মেয়ের বিয়ে হলে জামাইকেও ঘর জামাই করে রাখা হতো এবং তাদের জন্যে আলাদা মহলের ব্যবস্থা হতো। আমাদের আধুনিক জীবনের পারিবারিক ছকটি জ্ঞানদানন্দিনী নিজের হাতে গড়ে দিলেন। এটি ভালো না মন্দ সে বিতর্কে না গিয়েও বলতে পারি, পারিবারিক গণ্ডির ছোট সীমাকেই আমরা ভালোবাসতে শুরু করেছি। তবে জোড়াসাঁকো থেকে চলে এলেও ঠাকুরবাড়ির সঙ্গে জ্ঞানদানন্দিনীর যোগ কিছুমাত্র শিথিল হয়নি। পারিবারিক যে কোনো কাজে তার অপরিসীম উৎসাহ ছিল। যখন যার যা প্রয়োজন নিঃসংকোচে গিয়ে দাঁড়িয়েছেন মেজ বউয়ের কাছে। কিশোর রবীন্দ্রনাথ বিলেতে গিয়ে উঠবেন কার কাছে? না মেজ বৌঠানের কাছে। সুশীলা যখন মৃত্যুশয্যায়, জ্ঞানদানন্দিনী তখন তার পাশে। আবার 5টি নতুন অতিথিকে পৃথিবীর আলো দেখাবার সময়ও মৃণালিনী পাশে পেয়েছিলেন জ্ঞানদানন্দিনীকে। জোড়াসাঁকোই প্রফুল্লময়ী বুক ভরা কান্নার বোঝা নামিয়ে হালকা হতেন মেজদির কাছে। প্রফুল্লময়ীর স্বামী তখন ধীরে ধীরে উন্মাদ রোগের শিকার হচ্ছেন, নানা দুশ্চিন্তায়। আমি একটি ঘরে বসিয়া একলা একলা কাঁদিতে থাকিতাম। সে সময় আমার মেজজা জ্ঞানদানন্দিনী তেতলার ঘরে থাকিতেন। তিনি আমার এই দুঃখ সহিতে না পারিয়া আমাকে তার কাছে ডাকিয়া মায়ের মতন নানা রকম সান্ত্বনা দ্বারা আমার মনে শান্তি দিবার চেষ্টা করিতেন। তিনি যদি তখন উপস্থিত না থাকিতেন তবে কি যে করিতাম বলিতে পারি না, বলেছেন প্রফুল্লময়ী।
রেণুকা অসুস্থ, মাতৃহীন দুটি শিশুকে রবীন্দ্রনাথ কোথায় রেখে যাবেন? কেন? জ্ঞানদানন্দিনী তো রয়েছেন। অবনীন্দ্রকে ছবি আঁকার উৎসাহ কে দিলেন? কে আবার? জ্ঞানদানন্দিনী। প্রতিমার জন্যে আর্টের টিচার খুঁজে দেবেন কে? জ্ঞানদানন্দিনী ছাড়া আর কে আছে? সব দায়িত্ব, সব ভার তাকে দিয়ে সবাই নিশ্চিন্ত। শুধু বড়দের নয়, ছোটদের কথাও অত বড় বাড়িতে জ্ঞানদানন্দিনী ছাড়া আর কেই বা ভেবেছেন? তাদের মধ্যে সুপ্ত প্রতিভার সন্ধান করে তাদের জাগাবার চেষ্টাও তিনি কম করেননি। বাড়ির ছোট ছেলে মেয়েদের জড়ো করে তিনি একটি পত্রিকা বার করলেন, বালক নামে। সুধীর, বলেন্দ্র, সরলা, প্রতিভা, ইন্দিরা অনেকেরই সাহিত্যচর্চার প্রথম হাতেখড়ি হয় বালকে। স্বয়ং সম্পাদিকা অর্থাৎ জ্ঞানদানন্দিনী নিজে অবশ্য লিখেছিলেন একটিমাত্র রচনা। তিনি কন্টেম্পোরারি রিভিউ থেকে দেবাগরিও মোগ্রিয়েভিচের সাইবেরিয়া থেকে পলায়নের রোমাঞ্চকর কাহিনীটি অনুবাদ করেন আশ্চর্য পলায়ন নামে। শুধু পত্রিকা প্রকাশ নয়, ছেলেদের ছবি আঁকায় উৎসাহ দিতেন জ্ঞানদানন্দিনী। বসিয়েছিলেন একটা লিথো প্রেস। বেশিরভাগ খরচ দিতেন তিনি নিজে। ছোটদের জন্যে তার আরও একটি দান আছে। নাতি সুবীরের জন্যে দুখানি রূপকথার নাট্যরূপ দিয়েছিলেন তিনি, 7 ভাই চম্পা ও টাকটুমাটুম। রূপকথাকে নাট্যরূপ দেওয়া শক্ত, বিশেষ করে দ্বিতীয়টিকে, কিন্তু শিশু মনে এর আবেদন অপরিসীম। জ্ঞানদানন্দিনী এত সুন্দর করে শিয়ালের নাক কাটার গল্প বলেছেন যে বহু শ্রুত গল্পটিকেও বারবার শুনতে ইচ্ছে করে, আর মনে হয় আহা, সব রূপকথাগুলো কেন তার হাতের ছোঁয়ায় নতুন হয়ে উঠল না। শিয়াল যখন বলে, ওগো না গো, তোমার কিছু ভয় নেই, আর যদি বা একটু আধটু কেটে যায় তাতে আমার চেহারা খারাপ হবে না, আমার তো আর মানুষের মতো ন্যাড়া নাক নয়, কাটার দাগ রোয়ার ভিতরে দিব্যি ঢাকা যাবে। তখন শিশু মন কল্পনার সিঁড়ি বেয়ে উধাও হয়ে যায় রূপকথার রহস্য জগতে। তাই নাকুর বদলে নুরুন পেলুম টাকডুমাডুম ডুমডুম তাদের কাছে হয়ে ওঠে আদি কবিতা। ছোটদের কথা এমন করে খুব কম মায়েরাই ভেবেছেন। জ্ঞানদানন্দিনীর অন্যান্য প্রবন্ধেও দেখা যাবে শিশু চিন্তার প্রাধান্য। তার লেখা 3টি প্রবন্ধ ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। তার মধ্যে একটির নাম কিন্ডারগার্টেন, দ্বিতীয়টির নাম স্ত্রী শিক্ষা, অর্থাৎ প্রথমটি শিশু শিক্ষা এবং দ্বিতীয়টিতে নারী শিক্ষার কথা বলা হয়েছে। তবে স্ত্রী শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞানদানন্দিনীর মতে আদর্শ জননী হওয়া। তৎকালীন চিন্তাও এই খাতেই বইছিল। শিশুকেন্দ্রিক রচনা ছাড়াও তাঁর লেখা আরও 2টি রচনা আমরা পাই। একটি মারাঠি রচনার বঙ্গানুবাদ, ভাউ সাহেবের বখর। তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমিতে লেখা কাহিনী। আর একটি হল ইংরাজ নিন্দা ও স্বদেশানুরাগ নামক প্রবন্ধ। জ্ঞানদানন্দিনী ভারতের প্রথম ICS অফিসারের স্ত্রী। উচ্চবিত্ত ইঙ্গ-বঙ্গ সমাজের সঙ্গে তার হৃদ্যতা। নিজেও বিলেত ঘুরে এসেছেন, সুতরাং বিলেতি হাব ভাব, রুচি, চিন্তার সঙ্গে তার মিল হওয়াই স্বাভাবিক। একটি নারীর পূর্ণ আত্মবিকাশের জন্যে যতখানি পশ্চিমী রীতি গ্রহণ করা উচিত তিনি ঠিক ততটুকুই নিয়েছিলেন। তাই গড়ের মাঠে হাওয়া খেতে কিংবা জামা জুতো পরে গাড়ি চড়ে বেড়াতে তার যেমন আপত্তি ছিল না, তেমনি বাধা ছিল না স্বদেশের মঙ্গল চিন্তায়। তিনি ভুয়ো ইংরেজ নিন্দা করে সারা জীবন ইংরেজের অনুগ্রহ ভিক্ষা করে কাটিয়ে দেওয়াকে তীব্র ভাষায় ভৎসনা করে স্বদেশবাসীকে নিজের পায়ে দাঁড়াতে বলেছেন।
তিনি জানতেন আমাদের জাতীয় যথার্থ স্থায়ী উন্নতি আমরা ভিন্ন কাহারও দ্বারা সাধিত হইতে পারে না। জ্ঞানদানন্দিনীকে আমরা সব কাজেই এগিয়ে আসতে দেখেছি, এমনকি অভিনয় করার বেলায়ও তার ডাক পড়ত। সব কাজেই অনায়াস পটুতা। দেবরদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার জন্যে যেমন তার ডাক পড়ত, তেমনি সবাই তাকে খুঁজত নাটকের মহলা দেবার সময়। ঠাকুরবাড়িতে নাটক পাগল লোকের অভাব ছিল না। সেখানে কথায় কথায় থিয়েটার দেবার বা নাটকাভিনয়ের কথা শোনা যায়। জোড়াসাঁকো থিয়েটার উঠে গেল, জোড়াসাঁকোর উঠোনের ঘরোয়া অভিনয় বন্ধ হলো, তবু নাট্যমদী মানুষের মন চাপা রইল না। যখন রাজা ও রানী লেখা হলো তখন জ্ঞানদানন্দিনীর বাড়িতেই বসল নাটকের মহলা। ভূমিকাও প্রায় ঠিকঠাক। রাজা বিক্রম রবীন্দ্রনাথ ঠাকুর, রানী সুমিত্রা জ্ঞানদানন্দিনী দেবী, দেবদত্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর, নারায়ণী মৃণালিনী দেবী, কুমার প্রমথ চৌধুরী, ইলা প্রিয়ম্বদা দেবী। অন্যান্য ভূমিকায় ঠাকুরবাড়ির অন্যান্য ছেলেরা। অভিনয় দারুণ জমেছিল। সবাই ভালো অভিনয় করেছিলেন। লোকে কাকে ছেড়ে কাকে দেখে। সেই ভিড়ের মধ্যে মিশে গিয়ে লুকিয়ে অভিনয় দেখে গেল পাবলিক স্টেজের কয়েকজন অভিনেতা অভিনেত্রী। এই দারুণ ব্যাপারের প্রত্যক্ষদর্শী অবনীন্দ্রনাথ। তিনি জানিয়েছেন, পাবলিক স্টেজে রাজা ও রানী অভিনয় দেখার নিমন্ত্রণ পেয়ে তাঁরা গিয়েছিলেন সেখানে। গিয়ে একেবারে তাজ্জব বনে গেলেন রানী সুমিত্রা স্টেজে এলো একেবারে মেজ জ্যাঠাইমা। গলার সুর, অভিনয়, সাজসজ্জা, ধরন ধারণ হুবহু মেজ জ্যাঠাইমাকে নকল করেছে। এমারেল্ড থিয়েটারের এই অভিনয় খুব জনপ্রিয় হয়েছিল। আর রানী সুমিত্রা সেজে জ্ঞানদানন্দিনীকে নকল করেছিলেন যে অভিনেত্রী, তার নাম গুলফাম হরি। রাজার ভূমিকায় মতিলাল সুর, কুমারের ভূমিকায় মহেন্দ্রনাথ বসু ও ইলার ভূমিকায় কুসুম কুমারীর অভিনয়ও ভালো হয়েছিল। এই অভিনয়কে কেন্দ্র করে অবশ্য আরও একটা ঘটনা ঘটেছিল। ঝড় তুলেছিল বঙ্গবাসী পত্রিকা। ঠাকুরবাড়ির নতুন ঠাট নাম দিয়ে একটা প্রবন্ধ ছাপা হলো। তাতে ওই নাটকের পাত্রপাত্রীদের তালিকা এবং ব্যক্তিগত জীবনে তাদের পারস্পরিক সম্পর্কের কথা স্পষ্ট করে লিখে কোন কোন নিষিদ্ধ সম্পর্কে স্বামী স্ত্রী সাজা হয়েছে সেটা দেখিয়ে দেওয়া হয়। আগেই বলেছি, রাজা ও রানীর ভূমিকায় অভিনয় করেন রবীন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী, অর্থাৎ দেবর বৌদিদি। আর দেবদত্ত ও নারায়ণী সাজেন সত্যেন্দ্রনাথ ও মৃণালিনী, অর্থাৎ ভাসুর ভাতৃবধূ। কুমার ও ইলার ভূমিকায় ছিলেন প্রমথনাথ ও প্রিয়ম্বদা, অর্থাৎ মামা ও ভাগিনেয়ী। কিন্তু এসব ছোটোখাটো ব্যাপারের দিকে তাকাতে হলে জ্ঞানদানন্দিনীকে অনেক আগেই থেমে যেতে হতো। নিজে লেখা ছাড়াও অপরকে উৎসাহ দিয়ে লেখানোর দিকে জ্ঞানদানন্দিনীর ঝোঁক ছিল বরাবর। ছোটদের কথা তো আগেই বলেছি। জ্যোতিরিন্দ্রনাথের সংস্কৃত নাট্যানুবাদের মূলেও ছিলেন তার এই মেজ বৌঠান। তার আগে জ্যোতিরিন্দ্রনাথ একটিও সংস্কৃত নাটক পড়েননি। জ্ঞানদানন্দিনীর অনুরোধে তাকে শকুন্তলা পড়ে শোনাতে গিয়ে জ্যোতিরিন্দ্রনাথ মুগ্ধ হয়ে সংস্কৃত নাটক অনুবাদে হাত দিয়েছিলেন। রবীন্দ্রনাথকেও ছোটদের জন্য লিখতে উৎসাহ দিয়েছিলেন জ্ঞানদানন্দিনী। তার বালকের জন্যই কবি ছোটদের লেখায় হাত দিতে বাধ্য হন। কথায় কথা বাড়ে। আমরা আর একটি কথা বলে জ্ঞানদানন্দিনীর প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যাব। তিনি তো অনেক কাজেই উৎসাহী ছিলেন। একবার বোম্বাই থেকে ফিরে করলেন কি, একরকম জোর করেই একজন ফটোগ্রাফার ডাকিয়ে শাশুড়ি, যা, ননদ ও বাড়ির অন্যান্য মেয়ে বউদের ফটো তোলালেন। ফটো তোলায় তার আগ্রহ আর উৎসাহ না থাকলে অনেকেই হয়তো ক্ষণকালের আভাস থেকে চিরকালের অন্ধকারে হারিয়ে যেতেন।
ধারণা গড়ে নেবার মতো একটা সামান্য ছবিও আমাদের চোখের সামনে এসে পৌঁছতো না। কে বলতে পারে, হয়তো রবীন্দ্রনাথের ছবি কবিতাটা লেখাই হতো না কোনো দিন। একাকিনী জ্ঞানদানন্দিনী এভাবেই অনেকটা এগিয়ে দিয়েছিলেন বাঙালি মেয়েদের। জ্ঞানদানন্দিনীর সঙ্গে সব কাজেই জড়িয়ে মিশিয়ে আছেন স্বর্ণকুমারী, ঠাকুরবাড়ির অন্দরমহলের উজ্জ্বলতম জ্যোতিষ্ক। মেয়েরা কেউ কেউ সবে যখন কিছু করবার কথা ভাবছেন, তখন স্বর্ণকুমারী এসেছেন একেবারে ঝোড়ো হাওয়ার মতো। লেখাপড়ার পাঠ ভালোভাবে শেষ হতে না হতেই তিনি তরতর করে লিখে ফেললেন একেবারে আস্ত একখানা উপন্যাস। সবাই অবাক। তা 19 শতকটা তো অবাক হবারই যুগ। কাঁচা ভিতের ওপর পাকা ইমারত গড়তে দেখলে কে না বিস্মিত হয়। এই তো সেদিন, মাঝে 10টা বছর গিয়েছে কি যায়নি, প্রথম সার্থক বাংলা উপন্যাসখানি লিখে বঙ্কিমচন্দ্র তার ঔপন্যাসিক জীবন শুরু করেছেন। এখনো সবার মনে দুর্গেশ নন্দিনীর অমলিন স্মৃতি। চারপাশে শুধু নাটক, প্রহসন আর নকশার ভিড়। কখন উপন্যাস লেখায় হাত দিলেন এই অষ্টাদশী তরুণটি? এ তো শুধু প্রথম লেখা নয়, এ যেন আবির্ভাবই বটে। 1876 সালে ডিসেম্বর মাস, শীতার্ত সন্ধ্যা উজ্জ্বল হয়ে উঠল এক অনামিকার শুভ আবির্ভাবে। বইয়ের নাম দ্বীপ নির্বাণ। সকলেই উল্টে পাল্টে দেখে, সকলের মনেই নানা রকম প্রশ্ন। লেখকের নামহীন বইটি নিয়ে জল্পনা চলছে। কার লেখা বই? কার লেখা হতে পারে? এরই মধ্যে কানাঘুষো শোনা গেল বইটি একটি মেয়ের লেখা। মৌচাকে যেন ঢিল পড়ল এবার। একজন মেয়ের লেখা? পড়ে বিশ্বাস হয় না। ভাষায় এমন বাঁধুনি, লেখায় এমন মুনশিয়ানার ছাপ। মেয়েলি জড়তা, সংকোচ, কুণ্ঠা কোথাও কিচ্ছু নেই। এ কি কোনো মেয়ের লেখা হতে পারে? সাধারণী কাগজে সমালোচনা করল। শুনিয়াছি এখানি কোনো সম্ভ্রান্ত বংশীয়া মহিলার লেখা। আহ্লাদের কথা, স্ত্রীলোকের এরূপ পড়াশোনা, এরূপ রচনা, সহৃদয়তা, এরূপ লেখার ভঙ্গি বঙ্গদেশ বলিয়া নয়, অপর সভ্যতর দেশেও অল্প দেখিতে পাওয়া যায়। প্রশংসা ঠিকই, কিন্তু তারই মধ্যে লুকিয়ে রইল সন্দেহের কাঁটা, খচ খচ করে বেঁধে। মহিলার লেখা। কে সেই মহিলা? কি তার পরিচয়? মহিলার নামে পুরুষের লেখাও তো হতে পারে। স্বর্ণকুমারীর মেজদাতা সত্যেন্দ্র তখন বিদেশে। তিনি ভাবলেন এ নিশ্চয়ই তার ভাই জ্যোতিরিন্দ্রের লেখা। অভিনন্দন জানিয়ে চিঠি পাঠালেন। জ্যোতি কি প্রচ্ছন্ন থাকিতে পারে? সত্যিই পারে না। স্বর্ণকুমারীর বর্ণালী দীপ্তিও অজানা খনির নতুন মণির আলোর মতো ছড়িয়ে পড়ল দিকে দিকে। সন্দেহের আর অবকাশ রইল না। স্বর্ণকুমারীকে নিয়ে এত আলোড়ন উঠেছিল কেন? তিনিই কি প্রথম বাঙালি লেখিকা, না প্রথম মহিলা ঔপন্যাসিক? ইতিহাস বলবে এর কোনোটিই ঠিক নয়। ঠাকুরবাড়ির মতো শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবার থেকেই প্রথম লেখিকার আবির্ভাব হওয়া অসঙ্গত নয়, অসম্ভবও ছিল না। কিন্তু দ্বীপ নির্বাণ প্রকাশের আগেই মার্থা সৌদামিনী সিংহের নারী চরিত কিংবা নবীন কালী দেবীর কামিনী কলঙ্ক লেখা হয়েছে। প্রকাশিত হয়েছে হেমাঙ্গিনী দেবীর মনোরমা কিংবা সুরঙ্গিনী দেবীর তারাচরিত। প্রথম বাংলা কাব্য লেখিকার নাম কৃষ্ণকামিনী দাসী। তার চিত্তবিলাসিনী 1856 সালে প্রকাশিত হয়। ফুলমণি ও করুণার বিবরণকে বাদ দিলে এটি বাঙালি মেয়ের লেখা প্রথম গ্রন্থ। এরপর প্রবন্ধ জাতীয় রচনা প্রথম লেখেন পাবনার বামা সুন্দরী দেবী 1861 সালে।
তার পুস্তিকাখানির নাম ছিল কি কি কুসংস্কার তিরোহিত হইলে এদেশের শ্রীবৃদ্ধি হইতে পারে। প্রথম মহিলা নাট্যকার কামিনী সুন্দরী দেবী উর্বশী নাটক লেখেন 1856 সালে। অনেকের মতে প্রথম মহিলা উপন্যাসিকের নাম শিব সুন্দরী দেবী। তার তারাবতী প্রকাশিত হয় 1863 সালে, মতান্তরে 1873 সালে। শিব সুন্দরী ছিলেন পাথুরিয়াঘাটার হরকুমার ঠাকুরের স্ত্রী। তার কনিষ্ঠ পুত্র সৌরীন্দ্রমোহন তারাবতীর ইংরেজি অনুবাদ করে নিজের গানের বইয়ের সঙ্গে বিভিন্ন দেশের উপহার পাঠিয়েছিলেন। এই প্রসঙ্গে বলে নেওয়া ভালো, পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির মহিলারাও কিছু কিছু সাহিত্য চর্চা করতেন। সংখ্যায় কম হলেও আমরা ওই বাড়ির 6-7 জন মেয়ে ও বউকে কবিতা কিংবা নাটক লিখতে দেখেছি। যতীন্দ্রমোহন ঠাকুরের ছোট মেয়ে মনোরমা লিখেছিলেন কবিতায় পিতৃদেব চরিত। তার আসল নাম ছিল চতুর্বর্গ প্রদায়িনী। মনোরমা নামেই পরিচিতি। বাবার জীবনচরিত লেখার ফাঁকে লিখেছিলেন নিজের জন্মের কথা। সে কাহিনী আর 5টা বাড়ির চেয়ে আলাদা নয়। ক্রমে ক্রমে 3 কন্যা প্রসব করিলে চতুর্থ বারেতে কর্তা আনন্দেতে বলে, 3 কন্যা পরে বুঝি হইবে এক ছেলে, অনুমান করি আমি রাখি তাই বলে। বেদনা যখন পুনঃ তাহার হইল, কর্তা তবে শাল টাকা লইয়া বসিল। গোপালের এবার ছেলে হইলে পর, সকলেরে আমি এবে দিব পুরস্কার। পুত্র না হইয়া হলো এ হতভাগিনী, হরিষে বিষাদ তার হইল তখনই। যাহা হইয়াছে তাহা থাকুক বাঁচিয়া, এই কথা বলি বাহিরে গেলেন চলিয়া। এই কর্তা হচ্ছেন মনোরমার পিতামহ হরকুমার ঠাকুর। যতীন্দ্রমোহনের কন্যারা শ্বশুর বাড়ি যাননি। তাদের পরিবারে ঘর জামাই হিসেবেই আসতেন ব্রাহ্মণ সন্তানেরা। পিরালি বংশে বিয়ে করে তারা স্বগৃহে ফিরতে পারতেন না। মনোরমার স্বামী পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায় ছিলেন তার আপন পিসির সপত্নী পুত্র। বোনের মৃত্যুর পরে ভগিনীপতির পুনর্বিবাহ দিয়ে তাকেও পরিবারের একজন করে নিয়েছিলেন যতীন্দ্রমোহন। তার পুত্রের সঙ্গেই কনিষ্ঠা কন্যার বিয়ে দিয়েছিলেন। মনোরমার কবিতায় সাহিত্যমূল্য না থাকলেও সমকালীন ঘটনার প্রতিচ্ছবি ধরা আছে পিতামহীর রচনাতেও। কাহার এমন বুকের ছাতি আছে বলো, নিজ কন্যা হারাইয়া পুনঃ বিয়ে দিল। পিতার পরিবারের দেখাশোনার দায়িত্বও ছিল মনোরমার হাতে। পিতৃদেব চরিত ছাড়াও তিনি লিখেছেন বিরজা, মোহিনী ও অনিরুদ্ধ মিলন নাটক এবং গৌর গীতিকা ও মানকুঞ্জ কাব্যগ্রন্থ। ঘরে বসেই তিনি কাকার কাছে শিখেছিলেন সুর কানন বাজাতে। সৌরীন্দ্রমোহনের 2 মেয়ে শ্রী জয়ন্তী ও জয় জয়ন্তীও কিছু কিছু লিখেছেন, প্রকাশিতও হয়েছিল। জয় জয়ন্তী লিখেছিলেন মানস কুসুম। তিনি মনের দুঃখ ভোলার জন্যে কবিতা লিখতেন। আমার এই ব্যথার অর্ঘ্য সর্বসমক্ষে উপস্থিত করিবার ইচ্ছা ছিল না, কারণ ইহা আমার প্রাণের পূজা, আমার অন্তরের বস্তু। ইহার মধ্যে মনোরম গোলাপও নাই, সুগন্ধি কমল, মল্লিকা, জুই ইত্যাদি কিছুই নাই, এ শুধু বনফুলের ডালি। কবিতাতেও একই কথা। জানি না লিখিতে আমি মূর্খ অশিক্ষিতা, ভাষাহীন ছন্দহীন ভাবহীন গাথা, এ শুধু মরম ব্যথা, ঝরা ফুলে মালা গাঁথা। ভাব বনে ভাব পুষ্প করিয়া চয়ন, ব্রহ্মময়ী পাদপদ্মে করি নিবেদন। আমার সংসার কবিতায় লিখেছেন, এ মায়ার সংসারে কেন ঘর বেঁধেছিলে, আশায় নিরাশ করে শেষেতে ভাঙিয়া দিলে।
উৎসর্গ কবিতাটি চোখে না পড়ে পারে না। অশ্রু দিয়া গাঁথা মোর এ মাল্যখানি, কেহ না লৌক তবু তুমি লবে জানি। হৃদয়ের যত কথা ভাষাহীন ব্যাকুলতা, মূর্ত হয়ে উঠিবে গো পরশে তোমার, মানস কুসুম তাই দিনু উপহার। জয়জয়ন্তীর আরও দুখানি গ্রন্থ, নাম মহামিলন ও জীবনমুক্তি। কালীকৃষ্ণ ঠাকুরের স্ত্রী সৌদামিনী লেখেন ভক্তিরস তরঙ্গিনী। প্রথম মহিলা আত্মজীবনীকার রাস সুন্দরী দেবী বামা রচনাবলিতের প্রথম ভাগেও বেশ কয়েকজন লেখিকার সন্ধান পাওয়া যায়, তবে সেগুলির অধিকাংশই প্রবন্ধ। সমাজ, সংস্কার, স্ত্রী শিক্ষা, নীতি প্রভৃতি গুরু গম্ভীর বিষয় নিয়ে একসময় প্রবন্ধ লিখেছেন কামিনী দত্ত, স্বর্ণলতা ঘোষ, মধুমতি গঙ্গোপাধ্যায়, বিবি তাহেরন লেছা, গোলাপ মোহিনী দাসী, রমা সুন্দরী ঘোষ, ক্ষীরোদা মিত্র, শ্রীমতী সৌদামিনী ও আরও অনেকে। এরা কেউই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে যুক্ত ছিলেন না। শিবসুন্দরী প্রমুখ কয়েকজন ছাড়া অন্যরা কোনো বিখ্যাত সম্ভ্রান্ত পরিবার থেকেও আসেননি। তাদের বিদ্যানুরাগ ও সাহিত্যপ্রীতি আমাদের মুগ্ধ করে। 1876 সালটিও নানাভাবে উল্লেখ করার মতো। এই বছরে দেরাদুনে চন্দ্রমুখী বসু প্রবেশিকা পরীক্ষা দেবার অনুমতি চেয়েছিলেন। রাস সুন্দরী লিখেছিলেন প্রথম আত্মজীবনী। কুমিল্লার ভূস্বামী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী লিখলেন গদ্য পদ্য মেশানো প্রণয়কাব্য রূপ জালাল। ঠিক এই বছরেই প্রকাশিত হলো স্বর্ণকুমারীর দ্বীপ নির্বাণ। আত্মপ্রকাশের চেষ্টায় বিচ্ছিন্ন নারীরা এই একটি ক্ষেত্রে যেন সমবেত হয়েছেন। ঠাকুরবাড়ির মেয়ের সঙ্গে প্রবাসী খ্রিস্টান কুমারী, সুদূর পল্লীগ্রামের গৃহবধূ ও মুসলিম ভূস্বামীর চেষ্টা মিলে মিশে এক হয়ে গেল। যাক সে কথা, এই তথ্যের দিকটিকে বাদ দিলে স্বর্ণকুমারীর পূর্ববর্তিনীদের কাউকেই সাহিত্যিক হিসেবে গ্রহণ করা চলে না। পরম গৌরবে নিজেদের দায়িত্ব পালন করলেও তখন মেয়েদের সাহিত্য ছিল শুধু হাস্যকর এবং অনুকম্পার বস্তু। অথচ বিশ্ব সাহিত্যে প্রথম উপন্যাস স্রষ্টা কোনো পুরুষ নন, একজন মহিলা। তার নাম মোরাসাকি কিবু। এই জাপানি মহিলাই লিখেছিলেন গেঞ্জি মোনোগাতারি নামে এক উপন্যাস। ধীরে ধীরে বাংলা সাহিত্যের আসরে স্বর্ণকুমারী এসে আদায় করে নিলেন প্রার্থিত সম্মান। হাসি আর করুণার বদলে দেখা দিল শ্রদ্ধা মেশানো বিস্ময়। মেয়েদের চলার পথ, আত্মপ্রকাশের পথ আরও বুঝি একটু সুগম হলো। আজকের মতো ঠাকুরবাড়ির অন্দরমহল এতটুকুই। আগামী পর্বে আমরা স্বর্ণকুমারী দেবীকে চিনব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে।